বৃষ্টিতে ভিজে একাকার এক অন্ধকার রাত। ঠিক সেই মুহূর্তে সাহায্য চাওয়ার উসিলায় এক অচেনা বাড়ির দরজায় এসে হাজির হয় দুটি সুন্দরী তরুণী। তাদের পরনের কাপড় চোপড় সম্পূর্ণ ভেজা, আর মুখে এমন এক নিষ্পাপ চাহনি দেখে যে কারো মায়া হতে বাধ্য। ইভান নামের এক সাধারণ মানুষ সম্পূর্ণ মানবিকতা দেখিয়ে তাদের ঘরের ভেতরে আশ্রয় দেয়। কিন্তু কে জানতো এই সামান্য একটা ভালো কাজই তার হাসি খুশি জীবনকে চিরতরে নরকে পরিণত করে দেবে। সেই দুটি মেয়ে ঘরের ভেতর পা রাখতেই পরিবেশটা কেমন যেন অদ্ভুত আর ভারী হতে শুরু করে। ইভান যখন তাদের জন্য কিচেনে চা বানাচ্ছিল, তখন হঠাৎ করেই সেই দুই মেয়ে বেল আর জেনেসিস তার খুব কাছাকাছি ঘেঁষতে শুরু করে। তাদের প্রতিটি ইশারায় এক অদ্ভুত রহস্য লুকিয়েছিল। তারা নানাভাবে ইভানকে প্রলুব্ধ করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু ইভান একজন বিবাহিত মানুষ, তাই সে শত চেষ্টার পরেও নিজেকে তাদের থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছিল। ঠিক তখনই জেনেসিস ওয়াশরুম ব্যবহারের নাম করে আড়ালে চলে যায়, আর এই সুযোগে বেল আরও বেশি আগ্রাসী হয়ে ইভানের গায়ে হাত দেয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে সে নিজেই ইভানের কাপড় খুলতে শুরু করে। আর ঠিক এই জায়গাতেই ইভান তার সমস্ত সংযম হারিয়ে ফেলে। সে নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ না রেখে সে বাধ্য হয় তাদের সাথে বাথরুমে ইন্টিমেট হতে। কিন্তু সেই মুহূর্তে ইভানের বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এই একটিমাত্র ভুল রাতের বিনিময়ে সে নিজের জীবনের সবথেকে বড় ফাঁদে পা দিয়ে ফেলেছে। প্রশ্ন হলো, ইভানের সাথে আসলে সেদিন রাতে এমন কি ঘটেছিল, আর ওই দুই অচেনা মেয়ে কেনই বা তাকে এভাবে টার্গেট করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে গল্পের সামান্য একটু পিছনে। ইভান পেশায় একজন সফল আর্কিটেক্ট। সে তার স্ত্রী ক্যারেন এবং দুই সন্তানকে নিয়ে একটি সুন্দর ও পরিপাটি সংসারে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। ক্যারেন একটি আর্ট গ্যালারিতে কাজ করত, ফলে স্বামী স্ত্রী দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত থাকত। দীর্ঘদিন ধরে পুরো পরিবার মিলে একটি ট্রিপে যাওয়ার পরিকল্পনা করছিল। বাচ্চারাও এই ভ্যাকেশন নিয়ে চরম উত্তেজনায় ছিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ইভানের কাছে কিছু জরুরি প্রজেক্টের কাজ চলে আসে। বাধ্য হয়েই তাকে ঘরে আটকে থাকতে হয়। তাই ক্যারেন একা দুই সন্তানকে নিয়ে এক সপ্তাহের একটা ট্রিপে বেরিয়ে পড়ে। এদিকে ইভান তার বিশ্বস্ত পোষা কুকুরটিকে সাথে নিয়ে বাড়িতে একেবারে একা রয়ে যায়। সে ঘুণাক্ষরও টের পায়নি যে সামনের এই একটা সপ্তাহ তার পুরো জীবনটাকে চিরতরে ওলটপালট করে দিতে চলেছে। ঠিক সেই দুর্যোগপূর্ণ রাতেই ইভান যখন নিজের স্টাডি রুমে একা বসে কাজ করছিল, বাইরে তখন প্রকৃতির তাণ্ডব চলছে। প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠিক তখনই হঠাৎ তার ঘরের ডোরবেল বেজে ওঠে। ইভান দরজা খুলতেই আটকে ওঠে। দরজার সামনে দাঁড়িয়ে আছে দুটি হাড় কাঁপানো ঠান্ডায় ভিজে যাওয়া তরুণী। তাদের একজনের নাম বেল, অন্যজনের জেনেসিস। বৃষ্টির জলে তাদের পুরো শরীর থরথর করে কাঁপছিল। তারা কাঁপতে কাঁপতে বলে তারা একটা পার্টিতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় পথ হারিয়ে ফেলেছে। তার উপরে এই ভারী বৃষ্টির মধ্যে তাদের ফোনগুলো যেন বিকল হয়ে গেছে। একজন মানুষের বিপদে ইভান নিজের সব দ্বিধা ভুলে তাদের ভেতরে ডেকে আনে। সে তাদের গায়ে জড়িয়ে দেয় তোয়ালে এবং সঠিক রাস্তা খুঁজে দেওয়ার জন্য নিজের আইপ্যাডটি বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর জেনেসিস হতাশার সুরে জানায় যে তারা তাদের গন্তব্য থেকে বহু দূরে চলে এসেছে। আসলে একজন ট্যাক্সি ড্রাইভার তাদের ভুল ঠিকানায় নামিয়ে দিয়েছিল। ইভান তাদের সাহায্যের জন্য সঙ্গে সঙ্গে একটি নতুন ক্যাব বুক করে দেয়। কিন্তু সমস্যা হলো, সেই ক্যাব পৌঁছাতে তখনও প্রায় ৪৫ মিনিট বাকি ছিল। যেহেতু মেয়ে দুটি জামা কাপড় পুরোপুরি ভিজে কাদা হয়ে গিয়েছিল, তাই তারা ইভানের ড্রায়ার ব্যবহার করে কাপড়গুলো শুকিয়ে নেওয়ার অনুমতি চায়। ইভান তাতে রাজি হয়। কিছুক্ষণ পর বেল এবং জেনেসিস বাথরুম থেকে ফ্রেশ হয়ে লিভিং রুমে ফিরে আসে। ঠিক তখন ইভান তাদের জন্য গরম চা তৈরি করছিল। ঘরের পরিবেশটা কেমন জানি ভারী এবং অস্বস্তিকর হয়ে উঠতে শুরু করেছিল। চা খেতে খেতে তারা লিভিং রুমে বসে গল্প করতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কথা বলার ছলে বেল আর জেনেসিস বারবার ইভানের বড্ড বেশি কাছাকাছি ঘেঁষার চেষ্টা করছিল। ইভান তাদের এই খোলামেলা ও রহস্যময় আচরণে বেশ অস্বস্তি বোধ করতে শুরু করে। সে সেখান থেকে উঠে গিয়ে একটু দূরে অন্য একটি চেয়ারে গিয়ে বসে। এরপর নিজের ফোনটা চেক করে সে দেখে ক্যাব আসার তখনও ২০ মিনিট বাকি আছে। পরিস্থিতিকে একটু স্বাভাবিক এবং হালকা করার জন্য ইভান তাদের পেশা সম্পর্কে জানতে চায়। উত্তরে তারা জানায় যে তারা দুজনেই এয়ার হোস্টেস এবং কাজের সুবাদে তাদের সারা দুনিয়া ঘুরে বেড়াতে হয়। কিন্তু এই সাধারণ কথার মাঝেই তারা তাদের বিলাসবহুল জীবনযাত্রা এবং রোমাঞ্চকর বিদেশের গল্প শুনিয়ে ইভানকে আবারও জালে টানার চেষ্টা করতে থাকে।
ঘরের ভেতরে দম বন্ধ করা পরিবেশ আগের চেয়ে অনেক বেশি অদ্ভুত হয়ে উঠছিল। হাঁপিয়ে উঠে ইভান আবারও নিজের ফোনটা চেক করে দেখে ক্যাব এসে পৌঁছাতে আর মাত্র 5 মিনিট বাকি। ঠিক তখনই জেনেসিস ফের একবার ওয়াশরুমে যাওয়ার নাম করে ঘর থেকে সরে যায়। লিভিং রুমে এখন শুধু একা রয়েছে বেল আর ইভান। সুযোগ বুঝে বেল আবার ইভানের ঠিক গায়ে এসে ঘেঁষে দাঁড়ায়। এমন সময় ইভানের ফোনে ক্যাব ড্রাইভারের কল আসে। ক্যাব নাকি অলরেডি গেটের বাইরে অপেক্ষা করছে। বেল তখন জেনেসিসকে ডাকতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় আর ইভান তাদের শুকনো কাপড়গুলো আনতে ভেতরের রুমে চলে যায়। কিন্তু মিনিট পার হয়ে গেলেও কেউ আর বাইরে আসে না। ইভান ভেজা কাপড়গুলো হাতে নিয়ে ধীরে ধীরে বাথরুমে গিয়ে দাঁড়ায়। সে কয়েকবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো টু শব্দ আসে না। এক বুক দ্বিধা আর অদ্ভুত আশঙ্কা নিয়ে সে নিজেই দরজা ঠেলে ভেতরে পা রাখে। আর ভেতরের দৃশ্যটা দেখেই ইভানের পায়ের তলার মাটি সরে যায়। বেল এবং জেনেসিস দুজনেই তখন সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনিতে কোনো লজ্জা ছিল না, বরং ছিল এক অদ্ভুত সম্মোহন, যেন তারা জেনে শুনে ইভানকে নিজেদের মায়াজালে বন্দি করছে। প্রথমে ইভান শত চেষ্টা করছিল নিজেকে থামানোর। সে নিজের নৈতিকতাকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু সেই চরম মুহূর্তে তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যায়। এবং তারপর বাথরুমের সেই রুদ্ধদ্বার অন্ধকার থেকে শুরু হওয়া রাতটি কখন যে সকালের আলোয় এসে ঠেকেছিল ইভান তার টেরই পায়নি। সময় যেন চোখের পলকে ফুরিয়ে গিয়েছিল। পরদিন সকালে ঘুম ভাঙার পর ইভানের মনে এক অজানা আতঙ্ক ভর করে। ঘরের বাতাস ভারী ও থমথমে। সে বিছানা ছেড়ে উঠে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় বেল ও জেনেসিস কোথাও নেই। তারা কি তবে না বলে চুপচাপ চলে গেছে? কিন্তু পর মুহূর্তেই রান্নাঘরের দিক থেকে মেয়েদের হাসির খিলখিল শব্দ ভেসে আসে। ইভান দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছানোর পরই তার চোখ কপালে উঠে যায়। পুরো রান্নাঘরটা যেন কোনো প্রলয় ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে। খাবার, থালা, বাসন, গ্রোসারি সব কিছু এদিক ওদিক ছিটকে পড়ে আছে। এই দৃশ্য দেখে ইভানের ভেতর জমে থাকা সমস্ত রাগ এক নিমেষে বিস্ফোরিত হয়। সে আর সহ্য করতে না পেরে তাদের সাফ জানিয়ে দেয়, অনেক হয়েছে, এবার আমার বাড়ি থেকে বের হও তোমরা। ঠিক সেই মুহূর্তেই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে তার স্ত্রী ক্যারেনের ভিডিও কল। ইভান কোনো মতে নিজের মুখের সমস্ত আতঙ্ক আর ঘাম লুকিয়ে ফোনটা রিসিভ করে এবং বাইরে বারান্দায় চলে যায়। সে এমন ভাব করার চেষ্টা করে যেন সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তার কাঁপন্ত গলা এবং চোখের ভাষা স্পষ্ট বলে দিচ্ছিল যে পরিস্থিতি এখন তার হাতের সম্পূর্ণ বাইরে চলে গেছে। কল শেষ করে ইভান যখন ঘরের ভেতর ফিরে আসে, তার রাগ তখন সপ্তম আকাশে। সে চরম ক্ষোভের সাথে তাদের নির্দেশ দেয়, অবিলম্বে জামাকাপড় পরে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেল এবং জেনেসিস যাওয়ার নামই করলো না। উল্টো তারা ইভানের স্ত্রীর পরম যত্নে তৈরি করা দামি আর্ট এবং পেইন্টিংগুলোর ওপর হাত দিতে শুরু করে, সেগুলো নষ্ট করতে থাকে। এবার ইভান একেবারে হিংস্র হয়ে ওঠে। সে চিৎকার করে বলে ওঠে এখনই সে পুলিশে খবর দেবে এবং তাদের জেলে পাঠিয়ে দেবে। কিন্তু পুলিশের নাম শোনা মাত্রই বেল এমন একটা কথা বলে বসে যা শোনার পর ইভানের সমস্ত রক্ত হিম হয়ে যায়। বেল ঠোঁট কুঁচকে হাসি ঝুলিয়ে বলে তারা দুজনেই আইনগতভাবে এখনও আন্ডার এজ, মানে নাবালিকা, আর ইভান ইতিমধ্যে তাদের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। অর্থাৎ পুলিশ যদি এই বাড়িতে আসে তবে হ্যান্ডকাফ বেল বা জেনেসিসের হাতে উঠবে না, বরং সোজা ইভানের হাত ধরেই তাকে জেলের ভাত খেতে হবে। জীবনের প্রথমবার ইভানের হার হিম করার উপলব্ধি হয়। সে এমন এক মাকড়সার জালে ফেসে গেছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ বেজে ওঠে। দরজায় এসে দাঁড়িয়েছে ইভানের স্ত্রীর এক ভালো বন্ধু। আতঙ্কে ইভানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কোনো মতে বেল আর জেনেসিসকে ইশারা করে বলে তারা যেন রুমের বাইরে না বের হয়। এরপর কাঁপতে কাঁপতে সে সামনের দরজা খুলতে যায়। সব কিছু স্বাভাবিক রাখার হাজার চেষ্টার পরেও তার রক্ষা হয় না। ঠিক যখন ইভান স্ত্রীর বান্ধবীর সাথে কথা বলছে, ঠিক তখনই জেনেসিস হুট করে পেছন থেকে বেরিয়ে আসে এবং সবার সামনে ইভানের গায়ে এসে একেবারে লেপ্টে যায়। এই নোংরা ও আপত্তিকর দৃশ্য দেখার পর ক্যারেনের বন্ধুটি রাগে ফেটে পড়ে। সে ইভানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে চরম ঘৃণা নিয়ে সেখান থেকে চলে যায়। এই চরম অঘটনের পর ইভানের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। সে রাক্ষসের মতো চিৎকার করতে করতে ভেতরের রুমে ঢোকে সেই দুই মেয়ের উপর চড়াও হয়। পরিস্থিতি যখন তার নিঃশ্বাস বন্ধ করে আনার উপক্রম হয়েছে, সে আর কোনো উপায় না দেখে সত্যি সত্যি পুলিশকে ডায়াল করার জন্য ফোন তোলে। আর ওই একটাই শব্দ, পুলিশ। এই প্রথমবার বেল এবং জেনেসিসের চোখে কিছুটা হলেও ভয়ের ছাপ দেখতে পাওয়া যায়। তারা বুঝতে পারে খেলাটা এবার একটু বেশি দূর গড়িয়ে গেছে। এক কথায় রাজি হয়ে তারা মালপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়, বাধ্য হয়ে যায়। ইভান বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাদের নিজের গাড়িতে তোলে এবং শহরের এক দূরবর্তী জায়গায় নামিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরেও ইভানের শান্তি কোথায়?
পুরো বাড়িটা যেন এক ধ্বংসস্তূপ। ঘরের প্রতিটা দেওয়াল, আসবাবপত্র, শোবার ঘর সব জায়গায় ছারখার অবস্থা। দেখে মনে হচ্ছিল কোনো দানব এসে তছনছ করে দিয়ে গেছে। এই বাড়িটা যে এক সপ্তাহের মধ্যে তার পুরো জীবনটা কি ওলটপালট করে দেবে সেটা সে কল্পনাও করতে পারেনি। রাত গভীর হতে থাকে। ইভান সমস্ত ক্লান্তি ভুলে একা একা ঘর পরিষ্কার করতে শুরু করে। একা স্টাডি রুমে বসে যখন সে কাজে মন দেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই পাশের রুম থেকে কাঁচ ভাঙ্গার একটা বিকট শব্দ পুরো বাড়িকে কাঁপিয়ে তোলে। ইভান চমকে ওঠে। সে সেই শব্দের উৎসের দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে সে দেখে তার অতি প্রিয় পারিবারিক কাচের ফ্রেমের ছবিটা মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে এবং কুচি কুচি হয়ে ভেঙে গেছে। সেই ভাঙা ছবির দিকে তাকাতেই তার কপালে চিন্তার ভাঁজ আর আতঙ্কের কালো ছায়া নেমে আসে। কেউ যেন সুপরিকল্পিতভাবে তার জীবনের সবচেয়ে দামি স্মৃতিগুলোকে নিশানা বানাচ্ছে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে সেই ভাঙা ছবিটা তোলার জন্য হাত বাড়ায়। ঠিক তার 1 সেকেন্ডের মধ্যেই পেছন থেকে কে যেন ভারী কিছু দিয়ে তার মাথার ওপর সজোরে আঘাত করে। সেই আকস্মিক এবং মারাত্মক আঘাতে ইভান আর টিকতে পারে না। সে মুহূর্তের মধ্যে মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফেরে তখন সে বুঝতে পারে তার সাথে কি নির্মম খেলা শুরু হয়েছে। সে দেখছে সে তার নিজের বিছানার ওপর শক্তপোক্ত রশিতে আদ্যপান্ত হয়ে বাঁধা রয়েছে। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া ইভান গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে এবং জেনেসিসকে ডেকে তাকে দ্রুত এই দড়ি খুলে দিতে বলে। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বেল। কিন্তু তার এই রূপ দেখে ইভান ভয়ে বাকরুদ্ধ হয়ে যায়। বেল গায়ে জড়িয়েছে ইভানের ছোট নিষ্পাপ মেয়ের স্কুলের ইউনিফর্ম। একটা বাচ্চার ড্রেস পরে এমন বিকৃত ও মানসিক রোগের মতো আচরণ দেখে ইভানের গা গিনগিন করে ওঠে। গলা দিয়ে আওয়াজ বের হয় না। এরপর বেল এবং জেনেসিস একে একে তার আরও কাছে এগিয়ে আসে। তারা দুজনে মিলে জোরপূর্বক তার শরীর থেকে অবশিষ্ট কাপড় চোপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করতে শুরু করে। ঘরের চারপাশের বাতাস এখন এতটাই বিষাক্ত ও ভৌতিক হয়ে উঠেছে যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কল্পনাও করতে পারবে না। ঠিক সেই নারকীয় মুহূর্তে ইভানের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে তার স্ত্রী ক্যারেনের ভিডিও কল। ফোনটা বাজার সাথে সাথে জেনেসিস শয়তানের মতো মুচকি হেসে ইভানের দিকে তাকায় আর বেল তাকে আরও বেশি অসহ্য পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ইভান যখন প্রাণপণে এই জঘন্য কাজে অস্বীকৃতি জানায় তখন জেনেসিস তার শেষ মোক্ষম অস্ত্র প্রয়োগ করে। সে হাত বাড়িয়ে ইভানের ফোনটা তুলে ধরে এবং হুমকি দিয়ে বলে যদি সে তাদের কথা মতো না চলে তবে এই মুহূর্তে লাইভ ভিডিও কলে ক্যারেনকে সমস্ত সত্যিটা চাক্ষুষ করিয়ে দেওয়া হবে। এবার ইভান একেবারে কোণঠাসা হয়ে পড়ে। তার বাঁচার আর কোনো রাস্তা খোলা নেই। তার চোখ উপচে পড়া পানি, চরম ভয় আর পশুর মতো পরাধীনতা স্পষ্ট ফুটে ওঠে। অজ্ঞতা নিজের সর্বস্ব হারানোর আশঙ্কায় সে বেলকে বাধা দেওয়া বন্ধ করে। এরপর বেল তার উপর চেপে বসে ইচ্ছে মতো অঙ্গভঙ্গি করতে থাকে এবং এমন জোরে আওয়াজ করতে থাকে যেন সে এই নোংরা খেলায় সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। আর ঘরের এক কোণে দাঁড়িয়ে জেনেসিস তার নিজের মোবাইল ফোনে এই পুরো পৈশাচিক দৃশ্য ভিডিও রেকর্ড করতে থাকে। এই চরম লাঞ্ছনার মধ্যে দিয়ে ইভানের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় যে এই দুই মেয়ে কোনো সাধারণ ভবঘুরে নয়। এরা এমন এক বিপজ্জনক সাইকোপ্যাথ যারা কেবল মজা নেওয়ার জন্য মানুষের পুরো জীবনটা তছনছ করে দিতে পারে। কিছুক্ষণ পর কিচেনের দিকে যাওয়ার নাম করে জেনেসিস একটু দূরে সরে যায়। আর ঠিক এই ফাঁকা সময়েই ইভান বাঁচার শেষ খড়কুটো আঁকড়ে ধরার সুযোগ পেয়ে যায়। বেল যখন তার উপর মত্ত ছিল তখন ইভান তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে অত্যন্ত চতুরতার সাথে হাতের রশি টান টান করতে শুরু করে। এক ঝটকায় সে তার একটা হাত দড়ির বাঁধন থেকে মুক্ত করে ফেলে এবং আর 1 সেকেন্ড দেরি না করে বেলকে এক ধাক্কায় বিছানা থেকে নিচে ফেলে দেয়। মুক্ত হয়ে সে বাঘের মতো হিংস্র হয়ে কিচেনের দিকে দৌড়ে যায় যেখানে জেনেসিস ছিল। সে এই নরককুণ্ডের খেলায় আজ একটা ভিত করতে চায়, কিন্তু তার আগেই জেনেসিস পেছন থেকে ভারী কিছু দিয়ে তার মাথায় আবার আঘাত করে। দ্বিতীয়বারের এই আকস্মিক আঘাতে ইভান আর সামলে উঠতে পারে না। সে ঘরের মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় এবার তাকে আরও অনেক বেশি শক্ত করে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। আর সেই দুই মেয়ের আসল পৈশাচিক ও বিকৃত রূপ এখন আর লুকানোর কোনো চেষ্টাই করা যাচ্ছে না। তারা পাগলের মতো ঘরের এদিক ওদিক নাচতে থাকে, কখনো অকারণে উচ্চস্বরে হাসে, আবার কখনো ইভানের মুখের খুব কাছে এসে তাকে মানসিকভাবে খোঁচাতে থাকে। এরপর তারা এমন একটা জিনিস করে যা ইভানের মস্তিষ্কের তারগুলো গুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা ইভানের দুই কানে দুটো বড় হেডফোন জোরপূর্বক গজে দেয় এবং হাই ভলিউমে কানের পর্দা ফাটানো মিউজিক চালিয়ে দেয়। শুরু হয় তার ওপর মানসিক ও সাইকোলজিক্যাল টর্চার। ইভান বিছানায় শুয়ে শুয়ে কেবল ছটফট করতে পারে। তার মুখ থেকে কোনো আর্তনাদও বাইরে বের হয় না। তার বর্তমান জীবনটা যে কোনো রূপকথার রাক্ষসপুরী বা দুঃস্বপ্নের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তেই বাড়ির বাইরে কড়া নাড়ার আওয়াজ শোনা যায়। দরজায় এসে দাঁড়িয়েছে লুই, যে কিনা ইভানের স্ত্রী ক্যারেনের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। লুই যখন ঘরের ভেতর প্রবেশ করে সে কোথাও ইভানকে দেখতে পায় না।
কারণ বেল আর জেনেসিস তাকে অনেক আগেই ভেতরকার একটা বন্ধ ঘরে তালাবদ্ধ করে রেখেছিল। দুটো মেয়ে অত্যন্ত নিষ্পাপ ও শান্তশিষ্ট মেয়ের মতো লুইয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে যে তারা নাকি ইভানেরই সুদূর সম্পর্কের আত্মীয় বা ভাইজি হয়। প্রথম দেখায় লুইয়ের মনে কোনো সন্দেহ জাগে না, কিন্তু ঘরের ভেতরের বাতাসে ভেসে বেড়ানো অদ্ভুত আবহাওয়া আর আসবাবপত্রের বেহাল দশা লুইকে কিছুটা অস্বস্তিতে ফেলে দেয়। ঠিক তখনই ভেতরের কোনো একটা বন্ধ ঘর থেকে ইভানের গলার চাপা আওয়াজ লুইয়ের কানে আসে। লুই আর সময় নষ্ট না করে সরাসরি সেই ঘরের দিকে এগোতে শুরু করে, কিন্তু তার অজান্তে বেল অত্যন্ত ধূর্ততার সাথে লুইয়ের কোটের পকেট থেকে তার জরুরি অ্যাস্থেমা ইনহেলারটি বের করে নেয়। লুই অবুজের মতো গিয়ে সেই রুমের তালা খোলে এবং ভেতরের বিভৎসতা দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। সে দেখে ইভান হাত পা বাঁধা অবস্থায় চরম আতঙ্কে মেঝেতে পড়ে আছে। লুই দেরি না করে বিদ্যুৎ গতিতে তার হাত ও মুখের রশি খোলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে কিছু একটা ভেঙে ফেলার বিকট শব্দ আসে। দেখা যায় সেই দুই মেয়ে ক্যারেনের লাখ টাকার দামি সমস্ত পেইন্টিং ও শোপিস হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। লুই এই কাণ্ড দেখে স্থির থাকতে পারে না। সে ইভানকে রেখে তাদের আটকাতে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু ইভান তখন রশির ফাঁক থেকেই গলার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে, যেও না লুই, ওরা মানুষ নয়, ওরা আস্ত রাক্ষস, ওদের কাছে যেও না। কিন্তু ইভানের এই সতর্কবাণী লুইয়ের কানে বিশেষ গুরুত্ব পায় না। সে রাগের চোটে সোজা বেলের দিকে এগিয়ে যায় তাদের থামানোর জন্য। আর ঠিক তখনই লুইয়ের শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী রোগটি তাকে ঘেরাও করে ধরে। তার অ্যাস্থেমার তীব্র আক্রমণ শুরু হয়। তার বুক ফেটে শ্বাস বের হতে চায়, গলার কাছে দম আটকে আসতে থাকে। ভয়ে ও আতঙ্কে সে তৎক্ষণাৎ পকেট হাতড়ায় ইনহেলার বের করার জন্য, কিন্তু পরমুহূর্তেই লুইয়ের চোখের সামনে অন্ধকার নেমে আসে। তার পকেটে ইনহেলার নাই। আর এই সত্যিটা শুধু জানতো বেল আর জেনেসিস, কারণ ওটাই ছিল তাদের হাতে থাকা সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। শুরু হয় এক নির্মম ও নিষ্ঠুরতম খেলা। বেল এবং জেনেসিস লুইয়ের জীবন বাঁচানোর সেই ইনহেলারটি একে অপরের দিকে বলের মতো ছুটতে শুরু করে। আর বেচারা লুই হাঁপাতে হাঁপাতে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় কুকুরের মতো মাটিতে লুটিয়ে পড়ে সেই ইনহেলারটি লুফিয়ে নেওয়ার জন্য তাদের পেছনে দৌড়াতে থাকে। তার গলার প্রতিটা নিঃশ্বাস তখন ফুরিয়ে আসছে, চোখের সামনে পৃথিবীর আলো নিভে আসছে, কিন্তু ওই দুই নরপিশাচী মেয়ের মনে একটুও দয়া বা মায়ার লেশ মাত্র নেই। তারা লুইয়ের এই মৃত্যুর ছটফটানি দেখে উল্টো উচ্চ স্বরে অট্টহাসি হাসতে থাকে। এই ছোটাছুটির মাঝে হঠাৎ লুইয়ের পায়ের সামনের মেঝের সাথে ধাক্কা খায় এবং সে সামলাতে না পেরে সজোরে গিয়ে তার মাথাটা পাশে থাকা শক্ত পাথরের স্ক্যাবের সাথে সজোরে আশ্রয়ে পড়ে। আর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। লুই মাটিতে আশ্রয়ে পড়ে আর বিন্দুমাত্র নড়াচড়া করে না। তার নিথর দেহটি চিরকালের মতো শান্ত হয়ে যায়, কারণ সে তখন আর এই পৃথিবীতে নেই। সবচেয়ে মর্মান্তিক এবং পৈশাচিক ব্যাপার হলো, একজন মানুষের এমন নির্মম মৃত্যু দেখেও বেল এবং জেনেসিস বিন্দুমাত্র বিচলিত হয় না। তারা আরও জোরে হেসে ওঠে, যেন একটা মরা পোকা বা খেলনা ভাঙার চেয়েও কম মূল্য ছিল লুইয়ের জীবন। এরপর তারা এতটুকু সময় নষ্ট না করে লুইয়ের মৃতদেহটি একটি বড় কাপড় বা পেপার দিয়ে ঢেকে দেয় এবং তার উপর রং ছিটিয়ে এমনভাবে সাজিয়ে তোলে দেখতে যেন কোনো আধুনিক অ্যাবস্ট্রাক্ট স্ট্যাচু বা মূর্তি মনে হয়, যাতে বাইরে থেকে কেউ তাকালে বুঝতেও না পারে সেখানে একটা তাজা মানুষের লাশ পড়ে আছে। কিন্তু তাদের এই পাগলামি এখানেই থেমে থাকে না। তারা লুইয়ের ফোনটা বের করে ইভানের ফোন থেকে একটি মেসেজ সেন্ড করে, যাতে ভবিষ্যতে তদন্ত হলে পুলিশ বা অন্য কেউ মনে করে লুই ও ক্যারেনের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক ছিল এবং সেই আক্রোশে ইভান নিজেই লুইকে খুন করেছে। অর্থাৎ আস্ত একটা খুনের সমস্ত দায় নিখুঁতভাবে ইভানের ঘাড়ে চাপানোর ফুল প্রুফ প্ল্যান তারা আগেই সাজিয়ে ফেলেছিল। এই চরম নাশকতার মাঝে মেঝেতে বাঁধা অবস্থায় ইভান নিজের পায়ের বুড়ো আঙুলের সাহায্যে কোনো মতে ঘরের কোণে পড়ে থাকা আইপ্যাডটার দিকে পৌঁছানোর চেষ্টা করে, যদি সে অন্তত কোনোভাবে বাইরে একটা মেসেজ পাঠিয়ে ক্যারেনকে সতর্ক করতে পারে। কিন্তু তার কপাল এতই খারাপ যে শেষ মুহূর্তেই বেল বা জেনেসিসের কালো চোখ তার দিকে পড়ে যায়। তারা ছুটে এসে আইপ্যাডটি তুলে নেয় এবং সজোরে আছড়ে মেঝেতে ফেলে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। বাঁচার শেষ আশাটুকুও চোখের সামনে তছনছ হয়ে যায়। এরপর সেই দুই মেয়ে ঘরের ভেতরে যা তাণ্ডব শুরু করে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আসবাবপত্র থেকে শুরু করে কাঁচ, দরজা, জানালা সব কিছু ভেঙে তারা পুরো বাড়িটাকে একটা শ্মশানে পরিণত করে ফেলে। এরপর তারা ইভানের বাড়ির বাইরের সবুজ লনে একটি গভীর গর্ত খুঁড়তে শুরু করে। এই দৃশ্যটা দেখার পর ইভানের শরীরের শেষ রক্তবিন্দু যেন জমে বরফ হয়ে যায়। সে বুঝতে পেরে গেছে এদের পরবর্তী এবং শেষ শিকার হতে চলেছে খোদ সে নিজেই। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে কান্নাকাটি করতে করতে বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে একজন পকেট থেকে আসল বন্দুক বের করে ঠিক ইভানের কপালে তাক করে ধরে। নলের সামনে বন্দুকে ঠান্ডা লোহা ঠেকতে ইভানের সমস্ত চিৎকার গলায় আটকে যায়। তার চোখের পাতা থেকে সমস্ত বিদ্রোহ মুছে গিয়ে জন্ম নেয় কেবল চরম আত্মসমর্পণ আর ভয়ের অন্ধকার।
সে পুরোপুরি বুঝতে পারে সে হেরে গেছে। পরদিন সকালে শুরু হয় এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ও ক্লাইম্যাক্সের দৃশ্য। বেল এবং জেনেসিস ইভানের হাতের রশি সামান্য ঢিলে করে তাকে টেনে হিঁচড়ে বাড়ির পেছনে গার্ডেনে নিয়ে আসে এবং সোজা সেই গভীর গর্তটার সামনে দাঁড়া করায়, যা তারা সারা রাত ধরে জ্যান্ত মানুষের কবর দেওয়ার জন্য খুঁড়েছিল। তারা আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ইভানকে ধাক্কা দিয়ে সেই গর্তের ভেতরে ফেলে দেয়। এরপর বালতি দিয়ে মাটি এনে তার শরীরের উপর ফেলতে শুরু করে। ধীরে ধীরে মাটি তার বুক গলা ছড়িয়ে উপরের দিকে উঠতে থাকে। কেবল তার মাথাটা গর্তের বাইরে ঝুলিয়ে রাখা হয়, যাতে সে তার নিজের জীবন্ত চোখে নিজের এই নিষ্ঠুরতম পরিণতি পরিষ্কার দেখতে পারে। ইভান ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছিল। ঠিক তখনই বেল আর জেনেসিস তার মুখের সামনে এসে বসে এবং তাদের মনের সমস্ত গোপন সত্য একে একে বলতে শুরু করে। তারা কোনো রাগঢাক না করে জানায় যে তারা দুজনেই জন্মগতভাবে সিরিয়াল সাইকোপ্যাথ, নিষ্পাপ ও সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করে। তাদের ভেতরকার অহংকার ও সুখ চূর্ণ বিচূর্ণ করাটাই তাদের একমাত্র নেশা। এই অপরাধ করে তাদের মনে বিন্দুমাত্র অনুশোচনা তো দূরে থাক, বরং এক অদ্ভুত বিকৃত আনন্দ কাজ করে। তারা হাসতে হাসতে জানায় যে এর আগেও তারা বেশ কয়েকজন হাসি খুশি বিবাহিত পুরুষকে এভাবেই ফাঁদে ফেলে ধ্বংস করেছে। আর এই লম্বা তালিকার সর্বশেষ শিকার হলো এই ইভান। অর্থাৎ শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তা কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাদের বহুদিনের ছক কষা একটা সুনিপুণ নিখুঁত প্ল্যান ছিল। সবশেষে জেনেসিস পকেট থেকে ইভানের ফোনটি বের করে স্ক্রিনটা তার চোখের সামনে ধরে। সেখানে একটি ভিডিও ওপেন করা ছিল, যে ভিডিওতে বেল ইভানের ছোট মেয়ের স্কুল ড্রেস পরে তার সাথে কুৎসিত ও আপত্তিকর অবস্থায় মেতে উঠেছিল। কিন্তু সবচেয়ে মারাত্মক এবং চূড়ান্ত আঘাতটি বাকি ছিল। এই ভিডিও টাইটেল বক্সে জেনেসিস নিজের হাতে লিখে নেয় হ্যাপি ফাদার্স ডে। অর্থাৎ কোনো সাধারণ মানুষ বা পুলিশ যদি কখনো এই ভিডিওটি দেখে, তবে তারা এক সেকেন্ডের জন্যও সন্দেহ করবে না যে এটি কোনো ব্ল্যাকমেল ছিল, বরং তাদের চোখে এটি প্রতীয়মান হবে যে ইভান নামের এক পশু বাবা নিজের ছোট মেয়ের সাথে পৈশাচিক খেলায় মত্ত ছিল। এই দৃশ্যটা দেখার পর ইভানের চোখের জল যেন শুকিয়েও পাথর হয়ে যায়। সে বুঝতে পারে তার জীবন শুধু এই গর্তে শেষ হচ্ছে না, বরং তার মান সম্মান, তার পরিচয়, তার পরিবার সব কিছু চিরকালের মতো কলঙ্কিত হয়ে এই মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। এরপর তারা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। ফোনটা ইভানের মুখের ঠিক পাশে মাটির উপর ছুঁড়ে দিয়ে তারা দুজন হাসতে হাসতে সেখান থেকে হেঁটে চলে যায়। মাটির নিচে গলা পর্যন্ত পুঁতে রাখা অবশ ও অসহায় ইভান কোনো মতে নিজের একটা হাত মাটি থেকে বের করে শক্তি দিয়ে টেনে হেসড়ে ফোনটার নাগাল পাওয়ার চেষ্টা করে। সে যে কোনো মূল্যে ওই জঘন্য ভিডিওটা ডিলিট করতে চায়, যাতে তার পরিবারের সম্মানটুকু অন্তত বেঁচে যায়। কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস, কাঁপুনি আর ভয়ের চোটে তার আঙ্গুল কেঁপে ওঠে। সে ডিলিট বাটনে চাপ দিতে গিয়ে ভুলবশত লাইক বা এই ভিডিওতে লাভ রিঅ্যাক্ট দিয়ে বসে। আর এই ছোট্ট একটা ভুল ক্লিকেই তার সমস্ত পরিকল্পনা চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কারণ ওই সামান্য লাইকের কারণে ভিডিওটি সাইবারে অ্যাক্টিভ হয়ে যায় এবং এর পরিণতি ঠিক কতখানি ভয়ঙ্কর হতে পারে তা ভাবলেই শরীর শিউরে ওঠে। এই কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই ক্যারেন তার দুই সন্তানকে নিয়ে হাসি মুখে ট্রিপ শেষ করে বাড়িতে ফিরে আসছে। কিন্তু বাড়ির মূল দরজায় পা রেখেই তার হাসি মুখ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। পুরো বাড়িটা ওলটপালট, ঘরের প্রতিটা কোনায় ধ্বংসের চিহ্ন, আসবাবপত্র ভাঙচুর। কিন্তু বেচারি ক্যারেন ঘুণাক্ষরেও জানে না যে ঠিক কী ভয়ানক সাইকোপ্যাথদের মুখোমুখি হয়েছিল তার স্বামী। তার অবুঝ মন কেবল এটাই ভেবে নেয় সে হয়তো চলে যাওয়ার পর ইভান তার কোনো বন্ধুবান্ধবকে নিয়ে বাড়িতে বকাঝকা বা কোনো ওয়াইল্ড পার্টি করেছিল, আর সেই উন্মাদনার ফলেই ঘরের এই বেহাল দশা হয়েছে। আর ঠিক এই চরম অস্বস্তিকর, থমথমে ও প্রশ্ন চিহ্নে ভরা একটা দৃশ্যের মাধ্যমেই এই ডার্ক থ্রিলার গল্পটি তার সমাপ্তিতে এসে পৌঁছায়। দর্শকদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ইভান কি সত্যি আর কোনোদিন এই জঘন্য ফাঁদ থেকে বের হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি ওই দুই সাইকোপ্যাথ মেয়ের পাতা নিখুঁত জালের কাছে হেরে গিয়ে তার পুরো পরিবার ও জীবনটা এভাবেই চিরকালের মতো ধুলোয় মিশে যাবে। এই গল্প আমাদের অত্যন্ত কঠোরভাবে একটা কথাই শিখিয়ে দেয়, মানুষের জীবনের সবথেকে বড় ধ্বংস কোনো বহিরাগত শত্রু থেকে আসে না, বরং নিজের জীবনের এক মুহূর্তের সামান্য অসতর্কতা ও দুর্বলতায় মানুষের সমস্ত সুখের প্রাসাদ মুহূর্তে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেন। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং এমন আরও রোমাঞ্চকর, ডার্ক ও সাইকোলজিক্যাল থ্রিলার স্টোরির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।